হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর পাইলট রাজীব ফ্রম দ্য ককপিট। ওয়েলকাম টু স্ক্রিপ্টিফাই। আর আজ আমি দিনের বেলায় ভিডিও বানাচ্ছি, সো অনেক রকম সাউন্ড শুনতে পারেন অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আজকে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যেগুলো আমরা ছোটোবেলায় করেছিলাম, এবং এটি হচ্ছে সরল, মনে আছে ছোটোবেলায় করা অঙ্ক। আরেকটি হচ্ছে শতকরার একটা ম্যাথ দেখব, এটা আমরা গণিতে যেভাবে করতাম ওভাবে একটু চেষ্টা করব, দেন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করার চেষ্টা করব। আর যারা এই গণিত দুটির বেসিক কনসেপ্টগুলো অলরেডি ক্লিয়ার আছে আপনাদের কীভাবে করতে হয়, তারা এই ভিডিওটি স্কিপ করে এই যে নেক্সট ক্লাসে চলে যেতে পারে। নেক্সট ক্লাসে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে, সো শুরু করা যাক। আচ্ছা, এটা দেখেন আমি 260 আনসার কিন্তু অলরেডি দিয়ে রাখছি। এখন এই 260টা আসলো কীভাবে? এখানে দেখেন 30 যোগ 256 যোগ ভাগ 2। এখন আমি 30-এর সাথে 256 যোগ করে 2 দিয়ে ভাগ করব, নাকি 256-এর সাথে 2 দিয়ে ভাগ করে 30 যোগ করব? কোনটা আগে করব? আমি জানি, অবশ্যই জানি। জাস্ট আমাকে এই বদমাস সূত্রটা মাথায় রাখতে হবে। বদমাস, BODMAS, বদমাস। এই বদমাস সূত্রটা মাথায় রাখেন, তাহলে আপনি সিরিয়ালটা মেনটেন করতে পারবেন না, কোন যোগের কাজ আগে করবো, নাকি বিয়োগের কাজ আগে করবো, না গুণের কাজ, না ভাগের কাজ। সিম্পল। বদমাস, বি হচ্ছে ব্র্যাকেট, ও দিয়ে অফ, ডি দিয়ে ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন গুণ, এডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ। এই সিরিয়ালটা মেনটেন করবো। অফ কী জিনিস সেটা এখন আপাতত জানার দরকার নেই। ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট ধরবো, কোন ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করবো। আগে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এসে যদি যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা লাগে, তাহলে আমরা এই সিরিয়ালটা মেনটেন করবো। প্রথমে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। দেখেন, তাহলে দেখা যাচ্ছে 30 যোগ 256 ভাগ 2। তাহলে আমি কোনটা আগে করবো? 30-এর সাথে 256 যোগ করবো? না, আমাদের রুলস বলতেছে কি আগে তুমি ভাগের কাজ করো, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তার মানে আমাদের আগে ভাগের কাজ করতে হবে। তাহলে 256কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 128 না? বুঝতেছেন? তাহলে 256কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তার আমি এখানে ডাইরেক্ট 128 বসাই দিই না, সমস্যা নেই তো। 128, ওকে। এখন ভাগের কাজ শেষ, এখন কিসের কাজ করবো? যোগের কাজ না? তাহলে 128-এর সাথে 30 যোগ করলে কত হয়? 158 না? 158, ওকে। আচ্ছা, এই ফার্স্ট ব্র্যাকেট তার কাজ নেই, কেটে দিলাম। এখন 158 থেকে 28 বিয়োগ করবো না? 158 থেকে 28 বিয়োগ করলে আমাদের কত হবে? এখানে 130 মেবি হচ্ছে আমার মুখের ক্যালকুলেশন। এনিওয়ে 130 হলো। এখন 130 যদি আমি 4 গুণ করি তাহলে কত হয়? 520 মেবি, 3 4 আবার 520 হয়। তাহলে এই ব্র্যাকেটের আর দরকার নেই। হ্যাঁ, 520কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 260 হয়। বুঝতে পেরেছেন? একটু একটু ব্যাক করে আমি প্রশ্ন নিয়ে যাই, দেন আপনারা যেন বুঝতে পারেন। এই যে এটা হচ্ছে প্রশ্ন। জাস্ট আমার বোঝানোর কথা এটাই যে প্রথম আমরা ভাগের কাজ করব, এরপর গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ, ওকে। যদি ব্র্যাকেট থাকে কোন সিরিয়াল মেনটেন করবো? আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে ফেলবো, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ, দেন থার্ড ব্র্যাকেটের ভিতরের কাজ, ওকে। সো আমাদের এই সমস্যাটা আসলে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সিম্পল এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আবার একটি ভিডিও করে আপনাদের আমি দেখাবো, ওকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এটা খুবই মজাদার হবে, কারণ এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও সমাধান করার চেষ্টা করব। এখানে বললো জনাব রাসেল সাহেব 45 লক্ষ টাকা পেনশন পেলেন, ওকে। চাকরি শেষ, সরকারি চাকরিজীবী, 45 লক্ষ টাকা পেনশন পেলেন। তিনি 16 লক্ষ টাকা দিয়ে জমি কিনলেন, এবং বাকি কত টাকা? এটা কত এখানে দেখা যাচ্ছে না কেন? বাকি 9 লক্ষ টাকা দিয়ে, না 9 লক্ষ টাকা দিয়ে একটি পাকা বাড়ি করলেন। আচ্ছা, এটা নিচেই নামিয়ে দিই। দেখা যাচ্ছে বাকি 9 লক্ষ টাকা দিয়ে একটি পাকা বাড়ি বানালেন। এখন উনি 45 লক্ষ টাকা থেকে এত টাকা জমি কিনলেন, এত টাকা দিয়ে বাড়ি বানালেন, নিশ্চয় টাকা তো খরচ, আর কিছু টাকা বাকি আছে, তাই না? ওই কিছু টাকা থেকে কি করলেন? ওই কিছু টাকার 80%, বাকি যে টাকাটা হাতে আছে, ওই হাতে থাকার যে টাকাটুকু আছে ওখান থেকে উনি 80%, 80 টাকা না কিন্তু 80% ব্যাংকে জমা রাখলেন, ওকে। সো বাকি টাকাটা থেকে উনি 80% ব্যাংকে জমা রাখলে তাহলে ওনার হাতে এখানে আর কত টাকা আছে? যত টাকা আছে উনি কী করলেন? অনাথ আশ্রমে দান করে দিলেন। আপনারা প্রশ্ন বুঝতে পারছেন? আবার বলি, 45 লক্ষ টাকা আমি পেনশন পেলাম, 45 লক্ষ টাকা থেকে আমি 16 লক্ষ টাকা এবং 9 লক্ষ টাকা মানে কত টাকা? 25 লক্ষ টাকা দিয়ে আমি জমি এবং বাড়িটাকে বানালাম। বাকি যত টাকা আছে 20 লক্ষ টাকা সামথিং মেবি, 20 লক্ষ টাকা সামথিং। ওই 20 লক্ষ টাকার 80% ব্যাংকে জমা রেখে, 20 লক্ষ টাকার 80% ব্যাংকে জমা রেখে বাকি টাকাটা আমি অনাথ আশ্রমে দিয়ে দিলাম, দান করে দিলাম। তো রাসেল সাহেব যে অনাথ আশ্রমে দান করলো, তিনি কত টাকা দান করেছেন? এটা আমাদের খুঁজে বের করতে হবে। চলুন শুরু করি। প্রথম কাজ হচ্ছে সমাধান একটু লিখি আমরা, ছোটোবেলায় ফিরে যাই একটু। সমাধান, ওকে, গেলাম। সো প্রথম কাজ হচ্ছে পেনশন পেলেন কত টাকা, কপি করে নিয়ে আসি, টাইপ করতে গেলে অনেক সময় লাগে, এত
টাকা, পেনশন পেলেন এত টাকা, দেন খরচ করলেন, আমি আলাদা করে না লিখে সরাসরি লিখে দিলাম খরচ করলেন 16 লক্ষ যোগ 9 লক্ষ না, সো ব্র্যাকেটের ভিতরে কী করব, 16 লক্ষ টাকা যোগ কত টাকা, 9 লক্ষ টাকা না, এই যে 9 লক্ষ টাকা, ওকে 9 লক্ষ টাকা খরচ করলেন, তাহলে আমাদের 16 লক্ষ 9 লক্ষ কত হয়, 25 লক্ষ না, 25 লক্ষ টাকা, ওকে। আচ্ছা, উনি 25 লক্ষ টাকা খরচ করে ফেলছে পেনশন টাকা থেকে, তাহলে হাতে আছে কত টাকা, তাহলে আমরা কি লিখবো, হাতে আছে এভাবে করে লিখি, হাতে আছে হচ্ছে 45 লক্ষ টাকা থেকে আমাদের 25 লক্ষ টাকা বিয়োগ করতে হবে না, সিম্পল হিসাব কিন্তু না, বুঝলে অবশ্যই বলবেন আমাকে, এত বিয়োগ 25 লক্ষ টাকা কি হলো, আচ্ছা পেস্ট করে দিয়েছি 25 এত টাকা, ওকে। তাহলে 45 লক্ষ থেকে যদি আমি 25 লক্ষ বাদ দিই তাহলে কত থাকে, আর 20 লক্ষ টাকা, তাই না, আপনারা ক্যালকুলেটর করে দেখবেন 20 লক্ষ টাকা হাতে থাকে, ওকে। এখন এই 20 লক্ষ টাকা, আচ্ছা টাকা দিই নাহলে রাগ করবে এবার, আচ্ছা 20 লক্ষ টাকা যে হাতে আছে, এই 20 লক্ষ টাকা থেকে উনি 80% ব্যাংকে জমা রাখলেন, 80 টাকা না কিন্তু, তাহলে কত, 80% মানে কত, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা একটু জিনিস দেখি, সেটি হচ্ছে ব্যাংকে জমা রাখার হার কত, মানে কত পার্সেন্ট, ব্যাংকে জমা রাখার হার হচ্ছে 80%, ওকে। এখন যখনই আপনাদের জাভাস্ক্রিপ্ট বলে, যেখানে বলে পার্সেন্টেজ কিছু আসবে, এটাকে আরো সহজ করার জন্য কি করবেন, 80/100 করে দিবেন, 80% বলুক, 10% বলুক, 15% বলুক, 60% বলুক, যদি 60% বলে তাহলে 60/100, 15% বলে 15%/100, এভাবে করে দিবেন, বুঝতে পেরেছেন। কেন করব এটা জানতে হলে আপনাদের আমার ঐকিক নিয়ম শেখাতে হবে, তাও যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আরেকটি ভিডিও করবো এই সিম্পল গাণিতিক বিষয়ের উপর আর কি, ওকে। আচ্ছা, তাহলে 80কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 0.08, মেবি এটাই তো, একটু করে দেখি নাকি 0.8 মেবি, দেখছেন আমি গণিত ভুলে গেলাম, ভাগ 80, সরি 80/100 কত হয়, 0.8, আচ্ছা দেখছেন ভুলে গেছে, 0.8, এটা হচ্ছে জমা রাখার হার, ওকে। আমরা 100 দিয়ে ভাগ করে এটা বের করে ফেললাম, কেন বের করে ফেললাম, এখন আপনাদের একটা কৌশল শিখিয়ে দিই, সেটা হচ্ছে কোনো একটা অ্যামাউন্টের উপর যদি আপনি পার্সেন্টেজ করতে যান, সিম্পলভাবে কি করবেন, এই যে আমরা 20 লক্ষ টাকার উপর কিন্তু 80% করবো, তাই তো, সো 80%কে প্রথমে আমি 100 দিয়ে ভাগ করে এটা বের করে ফেললাম, দেন এই 20 লক্ষ টাকার সাথে আমি এটা গুণ করে দিলে 20 লক্ষ টাকার 80% কত, ওটা কিন্তু বের হয়ে যাবে, বুঝতে পারতেছেন। আবার বলি, আমাকে 20,000 টাকা, 20 লক্ষ টাকার উপর 80% করতে হবে, তাই তো, সো 20 লক্ষ টাকার উপর 80% করার জন্য আমি 80%কে এই 100 দিয়ে ভাগ করে এই অ্যামাউন্টটা বের করলাম, ওকে। দেন এই অ্যামাউন্টটা দিয়ে আমি এই 20 লক্ষকে যদি গুণ করি তাহলে 20 লক্ষ টাকার 80% কত টাকা, ওটা কিন্তু বের হয়ে যাবে, ওকে। আমি আবার বলছি, যদি এটা না বুঝেন আমাকে কমেন্ট বক্সে জানান, আমি গাণিতিক বিষয় নিয়ে একটা ভিডিও করবো, কোনো টেনশন নেই। আচ্ছা, তাহলে হাতে আছে ব্যাংকে জমা রাখার হার এত টাকা, এত হার, তাহলে ব্যাংকে তাহলে কত জমা রাখলেন, তাই না, ব্যাংকে জমা রাখলেন, অ্যামাউন্ট কত হবে, কি বললাম, 20 লক্ষ টাকার উপর 80% না, তাহলে আমাদের অ্যামাউন্ট হবে 20 লক্ষ, এটার সাথে আমি কত গুণ করবো, এই যে 0.8, এত টাকা, ব্যাংকে কিন্তু এত টাকাই উনি জমা রাখলেন, আমি এন্টার দিয়ে নিচে নেমে এখানে ইকুয়ালটা দিলাম, আচ্ছা এটা তো মুখে হিসাব করতে পারবো না, ক্যালকুলেটারে করি, 20 লক্ষ হলো না, গুণ 0.8 হচ্ছে 16 লক্ষ টাকা, ওকে, 16 এত টাকা, ওকে। তাহলে উনি ব্যাংকে জমা রাখলেন 16 লক্ষ টাকা, দেখেন সব খরচ করার পর ওনার হাতে আছে 20 লক্ষ টাকা, উনি ব্যাংকে জমা রাখলেন 16 লক্ষ টাকা, তো হাতে আছে থেকে উনি ব্যাংকে জমা রাখার পর ওনার হাতে আর কত টাকা আছে, অবশিষ্ট কত টাকা আছে, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে না, সিম্পল হিসাব, কি লিখবো, অবশিষ্ট আছে কত, এই যে 25 লক্ষ না তো 20 লক্ষ টাকা বিয়োগ, এডিটরে বাংলা লিখতে এত যে কষ্ট, বাপরে, আচ্ছা এত টাকা,
এখন বিয়োগ করলে কত হয়, সমান 4 লক্ষ টাকা। তাহলে দেখা যাচ্ছে এই অবশিষ্ট টাকা উনি অনাথ আশ্রমে দান করেছেন না, তাহলে সুতরাং তিনি অনাথ আশ্রমে দান করলেন এই অ্যামাউন্টটা, তাই তো 4 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এই সিম্পলটা আসলে বুঝতে পেরেছেন। এখন এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে করতে হয় দেখব, এটাই আসলে খুব মজার হবে। কেমন, শুরু করা যাক। কনস্ট্যান্ট নিলাম আমরা, আপনারা চাইলে লেট নিতে পারেন, আমি কনস্ট্যান্ট নিলাম কারণ এই স্ট্যাটিক মানগুলো তো চেঞ্জ হবে না, তাই না? চেঞ্জ হওয়ার থাকলে তখন আমরা লেট নেব, কিছুটা নেব। সো কনস্ট্যান্ট নিয়ে আমি প্রথমে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। পেনশন পেলেন কত টাকা, পেনশন কি অ্যামাউন্ট, তাই না? পেনশন অ্যামাউন্ট হচ্ছে 45 লক্ষ টাকা না, 45 1 2 1 2 3 45 লক্ষ টাকা হয়েছে। এখানে আবার টাকা দিয়ে না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। 45 লক্ষ টাকা কনস্ট্যান্ট, তারপর উনি বাড়ি করলেন না নাকি, হ্যাঁ জমি কিনলেন আর বাড়ি করলেন 16 লক্ষ 9 লক্ষ। তাহলে ল্যান্ড কস্ট, জমির পিছনে খরচ করলেন কত, 16 লক্ষ টাকা, আর বাড়ির পিছনে খরচ করলেন কস্ট, হোম কস্ট না, এটা দিলেই হলো, হোম কস্ট হচ্ছে 9 লাখ টাকা। ওকে, দেন আর কি আছে, রেট 80% না, তো ব্যাংকে জমা রাখলেন, তো জমা রাখার রেট আর কনস্ট্যান্ট আমি দিতে পারি ডিপোজিট, কি দিতে পারি, পার্সেন্টেজ দিলাম আর কি, পার্সেন্টেজ ডিপোজিট পার্সেন্টেজ কত, 80% না, এখানে আবার এভাবে পার্সেন্ট দিয়ে না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, এটা 80% আমরা বুঝবো। ওকে, 80%। দেন আর কি, এই যে আমরা আমাদের এই জিনিসগুলো এখানে নিয়ে ফেললাম, দেখেন আমাদের ক্যালকুলেশন করার পালা। আমরা কনসোল লকটা করি, আর বিগিনার হিসেবে আমি রিকমেন্ড করবো অবশ্যই প্রত্যেকটা স্টেপ কনসোল লক করে করে দেখবেন, যেন ভুল না হয়। ওকে, এই যে এখানে আমি একটু আগে ট্রাই করেছিলাম, এটা দেখাচ্ছে, এটা ক্লিয়ার করে দিই। এনিওয়ে, আচ্ছা এখন আমাদের প্রথম কাজ কি, আচ্ছা প্রথম কাজের আগে যে ডিপোজিট পার্সেন্টেজ 80, তো এখানে আমরা কি করেছিলাম, 80% যখন ছিল আমি 100 দিয়ে ভাগ করে দিয়েছিলাম না, তাহলে আমি এখানে এটাকে 80 দিয়ে ভাগ করে দিই, তাতে কি 100 দিয়ে ভাগ করে দিই, হলো না? তাহলে ডিপোজিট পার্সেন্টেজকে আমি একটু দেখি, কনসোল লক করে দিই কি অবস্থা, 0.08, আই মিন 0.8, তাই না, মিলছে না? ওকে, আচ্ছা এখন আমাদের গণিতটা শুরু করা যাক। কি করব, আমি পেনশন পেলাম, রাসেল সাহেব পেনশন পেলো 45 লক্ষ টাকা, উনি এত টাকা খরচ করলে, তাহলে আগে আমরা ওনার খরচটা কত এটা বের করতে হবে না? তাহলে করি যে কনস্ট্যান্ট টোটাল কস্ট বা টোটাল এক্সপেন্স ইকুয়াল টু, কী করতে হবে, এই যে জমির জন্য যত টাকা খরচ করলো যোগ হোমের জন্য যত টাকা খরচ করলো। ওকে, তো এই দুটো যোগ করে আমি এখানে স্টোর করলাম, দেখি এটাকে ডিক্লেয়ার, আই মিন কনসোল লক করে দেখি যে 25 লক্ষ টাকা ওনার টোটাল খরচ করছে, মিলতেছে কিনা দেখে আসি, যে 25 লক্ষ টাকা খরচ করলেন। ওকে, আচ্ছা 35 লক্ষ টাকা পেনশন পাওয়ার পর উনি যদি এই 25 লক্ষ টাকা যদি খরচ করে ফেলে, তাহলে ওনার হাতে আছে আর কত টাকা, ওটা বের করতে হবে না? তাহলে দেখি কনস্ট্যান্ট ক্যাশ অন হ্যান্ড, মানে হাতে আছে আর কি। তাহলে হাতে কত টাকা আছে, উনি যে পেনশন পাইছিলেন, পেনশন থেকে আমি কি বিয়োগ করবো, এই যে টোটাল এক্সপেন্সটা, তাই তো? খুব সিম্পল হিসাব, কিন্তু এই জন্য আমি এত সময় নিয়ে বোঝাচ্ছি না, তাও কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা তো আচ্ছা ক্যাশ অন হ্যান্ডটাকে আমি কনসোল লক করিনি, কনসোল লক করলাম, দেখি কত হয়, 20 লক্ষ টাকা কিন্তু আমার হাতে এখন আছে, দেখি মিলতেছে কিনা। এই যে 20 লক্ষ টাকা হাতে আছে, এই 20 লক্ষ টাকার উপর উনি কিন্তু ওই যে 80% ব্যাংকে জমা দিছে, তাই না? তাহলে এখন আমরা ব্যাংক ডিপোজিট কি করব, কনস্ট্যান্ট ব্যাংক ডিপোজিট, ব্যাংকে জমা দিলে কত টাকা, ব্যাংকে জমা দিলে হচ্ছে এই যে আমরা 20 লক্ষ টাকা গুণ ওই যে এটা করছিলাম না, মনে আছে কেন জন্য করছিলাম, আমাদের যত টাকার উপর পার্সেন্টেজ করতে হবে তত টাকার সাথে ওই পার্সেন্টেজের অ্যামাউন্টটা গুণ করলে হয়ে যায়, তাই তো? তাহলে দেখেন উনি ব্যাংকে জমা রাখলেন কিসের উপর, ওনার খাতে যত টাকা আছে এত টাকার উপর 80%, না 80%-এর ব্যাপারটার জন্য কি এটা না, তাহলে যে আমরা তো এটা এখানে বের করে রাখছি, তাহলে এটা আমি কি করলাম 80%, আই মিন ক্যাশ অন হ্যান্ডের সাথে যে পার্সেন্টেজ যে পয়েন্ট যেটা আসছিল 8, ওটা গুণ করে দিলাম, দেখি ব্যাংক ডিপোজিটটা মিলে কিনা। আশা করি বুঝতেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 16 লক্ষ টাকা না, হ্যাঁ 16 লক্ষ টাকা উনি ব্যাংকে ডিপোজিট করলেন। তো ব্যাংকে যদি উনি 16 লক্ষ টাকা ডিপোজিট করে ফেলে, তাহলে উনি দান করলেন কত টাকা, ডোনেশন দিই, ডোনেশন সমান কত টাকা,
ডোনেশন হচ্ছে উনি ওই এই খরচগুলো করার পর ওনার হাতে যত ছিল, মানে যে ক্যাশ অন হ্যান্ড, তাই না, হাতে যত ছিল তত থেকে কি উনি জমা দিলেন কত টাকা, 16 লক্ষ টাকা। জমা দেওয়ার পর যেটা বাকি ছিল সেটা তিনি কি বলে অনাথ আশ্রমে দান করলেন। তাহলে আমার ওনার হাতে ছিল ক্যাশ অন হ্যান্ড, আমি বের করলাম কত, 20 লক্ষ টাকা, তাই না। ওনার হাতে ছিল কত, 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকা থেকে উনি ব্যাংকে জমা দিলেন 16 লক্ষ টাকা। কনসেপ্টটা বুঝেন, ওনার হাতে ছিল 20 লক্ষ টাকা, উনি ব্যাংক ডিপোজিট করলেন 16 লক্ষ টাকা। তাহলে উনি এখন বাকি টাকাটা ডোনেট করছেন কিন্তু অনাথ আশ্রমে। তাহলে বাকি টাকাটা যদি ডোনেট করে তাহলে বাকি টাকাটা বের করবো কীভাবে, এই যে ক্যাশ অন হ্যান্ড থেকে ব্যাংকে যত টাকা জমা দিয়েছে ওটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে, সিম্পল হিসাব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ক্যাশ অন হ্যান্ড যত টাকা হাতে ছিল এত টাকা থেকে উনি ব্যাংকে যত টাকা জমা দিয়েছে বাকি টাকাটা কিন্তু উনি এই ডোনেট করছে। ওকে, দেখি তো এটা এখানে করে দেখি, 4 লক্ষ টাকা আসবে আশা করি। দেখেন আমাদের 4 লক্ষ না, হ্যাঁ 4 লক্ষ টাকা আসছে। ওকে, সো দেখা যাচ্ছে উনি দান করলেন 4 লক্ষ টাকা, আমাদের এখানে কিন্তু 4 লক্ষ টাকা মিলে গেছে। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো এটা জাভাস্ক্রিপ্টে এইভাবে করলাম। ওকে, তো এটা এখানে হচ্ছে একজনের হিসাব, আপনাকে ধরেন 100 জনের হিসাব করতে হবে। তাহলে আপনি কী করবেন, এটা এভাবে করে কপি পেস্ট করবেন, 1 2 3 কয়টা করতে পারবেন এভাবে কপি পেস্ট। এভাবে করলে কি হবে আসলে? অবশ্যই হবে, কিন্তু এটা আসলে এফিশিয়েন্ট ওয়ে না। আমার 100 জনের হিসাব বের করার জন্য আমি 100 বার যদি এত লম্বা লম্বা কোড লিখি তাহলে হবে? অবশ্যই হবে না। আমাদের প্রোগ্রামারদের একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটার নাম হচ্ছে ড্রাই। ড্রাই মানে ডু নট রিপিট ইয়োর সেলফ। তাহলে এখন আমরা যদি এটাকে কপি পেস্ট করে করে এই মানগুলো চেঞ্জ করে করি তাহলে তো ড্রাইটা আর হলো না, কপি পেস্ট করে করে। সো নেক্সট ক্লাসে যখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব, ওই ফাংশনে আমরা দেখব এত বড় কোড বারবার না লিখে জাস্ট আমি একবার লিখবো, কোনো এক জায়গায় জমা রাখবো, যখনই আমার হিসাব করতে করার প্রয়োজন হবে 100 জনের হিসাব, জাস্ট আমি ওই মানে কোডটাকে জাস্ট কল করব, কল করে করে সে আমার কোডটাকে মানে সে আমার হিসাবটা করে এনে আমাকে জাস্ট রেজাল্টটা দিবে। খুবই খুবই মজার হবে কিন্তু। ওকে, সো সাথে থাকেন, নেক্সট ক্লাসে আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।